আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি ফারজানা আক্তার, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি অংশটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। চলো দেখি। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে, অর্থাৎ ক্রিয়ার সাথে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটাই কারক। কারকের সাথে বিভক্তির সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই কারক বুঝতে হলে আমাদের বিভক্তিও জানতে হবে। যে যদিও আমি বিভক্তি আগে আলোচনা করেছি, আবারও একটু আজকে আলোচনা করে দিচ্ছি। দেখো, বিভক্তি হচ্ছে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। অর্থাৎ বাক্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সমন্বয় সাধনের জন্য কিছু বর্ণ যুক্ত হয়, সেই বর্ণগুলোই বিভক্তি। যেমন, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মূল শব্দ দেখো ছাদ, বসা, মা, শিশু, চাঁদ এবং দেখা। এখন আমরা যদি এভাবে বলতাম ছাদ বস মা শিশু চাঁদ দেখা, তাহলে বাক্যটি আমাদের স্পষ্ট হতো না, এটা বাক্যই হতো না। ছাদের সাথে এ, ছাদ, ছাদ যোগ এ অর্থাৎ কি ছাদে। ছাদে বলায় শব্দটিকে স্পষ্ট হয়েছে। ঠিক তেমনি বসের সাথে এ বিভক্তি যোগ হয়েছে, শিশুর সাথে কে যোগ হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি বাক্যটা বোঝা যাচ্ছে। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন বলতে বাক্যটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। তাহলে এখানে বিভক্তি কোনগুলো? এ, কে, এগুলো হচ্ছে বিভক্তি। কিন্তু যদি কোনো শব্দের সাথে কোনো বিভক্তি স্পষ্ট না হয়, তাহলে সেখানে শূন্য বিভক্তি ধরতে হবে। যেমন চাঁদ বা মা, এখানেও কিন্তু বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। বিভক্তি 7 ধরনের, অর্থাৎ বিভক্তি 7 প্রকার। যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এখন শূন্য বিভক্তি কোনটি? প্রথমা হচ্ছে শূন্য বিভক্তি, তার মানে শব্দের সাথে কোনো বিভক্তি স্পষ্ট না হলে সেটাই শূন্য বিভক্তি। দ্বিতীয়া হচ্ছে কে রে, যেমন এখানে বলা হয়েছে শিশুকে, এই শিশুর সাথে কে মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি যোগ হয়েছে। তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, যেমন আমি যদি বলি ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এই যে ফেরদৌসী এটার সাথে কর্তৃক যুক্ত হয়েছে, তাহলে এটা হবে কর্তৃকারকে তৃতীয় বিভক্তি, তাই না? এরপর আসো চতুর্থী। চতুর্থী দ্বিতীয়ার মতোই কে রে যুক্ত হলে সেটা হবে চতুর্থ বিভক্তি। এবারে চলে যাও পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে, যেমন আমি যদি বলি আমার হতে বা তোমার হতে, এই যে হতে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। এরপর চলে যায় ষষ্ঠী। ষষ্ঠী হচ্ছে র এ, যেমন আমি যদি এখন বলি যে ষষ্ঠী বিভক্তি উদাহরণ হচ্ছে, যেমন আমি যদি বলি ফরহাদের একটি বই আছে, এখানে মূল শব্দটি হচ্ছে ফরহাদ, এর সাথে এর যুক্ত হয়েছে, এই এরটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তারপর হচ্ছে সপ্তমী বিভক্তি, খেয়াল করো, সপ্তমী বিভক্তি হচ্ছে এ ও তে। এ ও তে যদি শব্দের সাথে যুক্ত হয়, যেমন দেখো এখানে ফুলে ফুলে, এই এক্সাম্পলটা খেয়াল করো, ফুলে ফুলে মূল শব্দটি হচ্ছে ফুল, এর সাথে আমি এ যোগ করেছি, ফুল, ফুল যোগ এ, মানে কি হয়েছে ফুলে। মানে এই একার যে বসেছে, একারটা এখানে এর জায়গায় বসেছে, তাহলে এটা হবে সপ্তমী বিভক্তির উদাহরণ। কারক সাধারণত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এখন আমরা কর্তৃকারকে চলে যাই। দেখো, কর্তৃকারক হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ কর্তৃকারক মনে রাখতে হলে আমাদের বিশেষ্য এবং সর্বনাম পদ যে কোনো একটি থাকতে হবে। অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে, এখানে ব্যক্তি হচ্ছে কি কর্তৃকারক, বিশেষ্য বা সর্বনাম পদ থাকলে সেখানে কর্তৃকারক হবে। যেমন উদাহরণ হচ্ছে খোকা বই পড়ে,
মানে কে কাজ সম্পন্ন করছে? খোকা করছে। এখন তোমাদের জন্য সহজভাবে বোঝার জন্য আমরা কিভাবে বুঝবো যে এটা কর্তৃকারক? যদি আমরা ক্রিয়াকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি, আমি আবারও বলছি, ক্রিয়াকে যদি আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তখন সেটা হবে কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, প্রশ্ন করি এবার কে বই পড়ে, উত্তর পেয়েছি না? দেখো উত্তর পেয়েছি খোকা, তাহলে খোকা হবে কর্তৃকারক। ঠিক তেমনি তাহলে এই খোকা বই পড়ে এটা কোন কারকে কোন বিভক্তি হবে? খোকা এটা মূল শব্দ, এর সাথে অন্য কোনো বিভক্তি কি স্পষ্ট না, তার মানে এখানে শূন্য বিভক্তি আছে, তাই না? খোকা হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। খোকা বই পড়ে, কে বই পড়ে? খোকা পড়ে, তাহলে খোকা বই পড়ে কর্তৃকারকের শূন্য বিভক্তি। ঠিক তেমনি ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। এখানে দেখো ফেরদৌসী কর্তৃক কার দ্বারা ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, মানে কে শাহনামা রচনা করেছে? ফেরদৌসী, তাই না? আর ফেরদৌসী কর্তৃক তার মানে এখানে তৃতীয় বিভক্তি আছে। আমি আগে বলেছি তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। ফেরদৌসী যদি কর্তৃকারক হয় এবং কর্তৃক বসায়, এখানে কি হয়ে যাবে? ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, কর্তৃকারকের তৃতীয় বিভক্তি। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার চলে যাই কর্মকারকে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকেই কর্মকারক বলে। অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করবে সেটাই হচ্ছে কর্মকারক। যেমন নাসিমা ফুল তুলে, কর্মকারক আমরা কিভাবে চিনব? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই সেটা হবে কর্মকারক। যেমন নাসিমা ফুল তুলে, নাসিমা কি তুলে? ফুল তুলে, উত্তর পেয়েছি, তাহলে এটা হবে কর্মকারক। আর ফুলের সাথে যেহেতু বিভক্তি স্পষ্ট নাই তাহলে এটা হবে শূন্য বিভক্তি। নাসিমা ফুল তুলে হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি, সবাই খেয়াল করো। আরেকটু উদাহরণ দেখিয়ে দিচ্ছি আমি। ছেলেটিকে বিছানায় শোয়া, কাকে বিছানায় শোয়া? উত্তর পেয়েছি ছেলেটিকে, তাহলে ছেলেটিকে বিছানায় শোয়া কোন কারক হবে? কর্মকারক। আর কোন বিভক্তি হবে? দেখো এখানে কে যুক্ত হয়েছে, মূল শব্দটি হচ্ছে ছেলেটি, কে যুক্ত হয় সেটা হয়ে যাবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আরেকটি বিষয় মনে রাখো, দেখো দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি একই রকম, কে অথবা রে যুক্ত হবে। এখন আমাদের নৈমিত্তিক প্রশ্নে হয় দ্বিতীয় বিভক্তি থাকবে অথবা চতুর্থ বিভক্তি থাকবে। যেমন এটা আসতে পারে এইভাবে যে ছেলেটিকে বিছানায় শোয়াও, কোন কারকে কোন বিভক্তি? অপশন থাকতে পারে এভাবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি অথবা কর্মকারকে চতুর্থ বিভক্তি। দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি একসাথে আসবে না, কারণ আমরা জানি দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি একই রকম। এবার চলে যাও করণকারক। করণ বলতে বোঝা যায় মূলত যন্ত্র সহায়ক বা উপায়, অর্থাৎ যা দিয়ে আমরা কাজটি করব সেটাই করণকারক। সংজ্ঞা দেখো, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলে। অর্থাৎ যে যন্ত্র বা উপায় অথবা যেটার সাহায্যে আমরা কাজ করব সেটাই হচ্ছে কি করণকারক। উদাহরণ দেখো, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। আমরা কি দ্বারা জমি চাষ করব? লাঙ্গল দ্বারা। এখানে প্রশ্ন করব এইভাবে কি দ্বারা অথবা কি উপায়ে, যদি উত্তর পাই তাহলে সেটা হবে করণকারক। যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, প্রশ্ন করি দেখো কি দ্বারা জমি চাষ করা হয় অথবা কি উপায়ে জমি চাষ করা হয়? লাঙ্গল দ্বারা, তাই না? তাহলে লাঙ্গল দ্বারা হবে করণকারকে দ্বারা যেহেতু আছে তাই এটা হবে তৃতীয় বিভক্তি। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। এরপর আছে ফুলে ফুলে ঘর ভরেছে, কি উপায়ে বা কি দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে, ফুল এখানে মূল শব্দ, এর সাথে এ যুক্ত হয়েছে যেহেতু, তাহলে এটা হবে সপ্তমী বিভক্তি উদাহরণ। যেমন ফুলে ফুলে ঘর ভরেছে, আমরা এটাকে কিসের উদাহরণ করব? করণকারকের সপ্তমী বিভক্তি। মূল শব্দ যেহেতু ফুল ছিল এবং এর সাথে এ যুক্ত হয়েছে তাহলে এটা সপ্তমী বিভক্তি হবে। এবার চলে যায় সম্প্রদানকারক। যাকে শর্ত ত্যাগ করে দান অর্চনা সাহায্য করা হয় তাকে সম্প্রদানকারক বলে। তুমি তোমার দরিদ্র কোন আত্মীয় স্বজন অথবা কোনো পাড়া প্রতিবেশীকে অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে যখন কিছু দাও, একবারই কিন্তু দিয়ে দাও, তাই না? তার কাছ থেকে সেটা আবার নাও না, তাহলে ওইটাই হবে সম্প্রদানকারক। একবারই দান করে দিলে, একেবারে দান করে দিলে সেটা হবে সম্প্রদানকারক। যদি একেবারে দান করে না দাও
যদি তুমি ধার দাও কাউকে, তোমার বন্ধুকে একটি তুমি কি বই ধার দিলে, সেটা কিন্তু সম্প্রদান কারক হবে না। কিন্তু বই যদি একেবারেই তাকে দিয়ে দাও, কোনো দরিদ্র সহপাঠী আছে, তাকে একটি বই দিলে তুমি, সেই বই দিতে আর না নাও, সেটা হবে সম্প্রদান কারক। অর্থাৎ যদি দান একেবারে না করা হয়, সেটা হবে কর্মকারক। এটা মনে রাখতে হবে। এখানে উদাহরণ দেখো, ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে যে আমরা ভিক্ষা দিই, ভিক্ষা কিন্তু আমরা এরকম নিই না, তাই না? তাহলে সেটা হবে সম্প্রদান কারক। আর ভিখারি মূল শব্দ এর সাথে কে যোগ হয়েছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এটা দ্বিতীয় অথবা চতুর্থ বিভক্তির উদাহরণ। তাহলে ভিখারিকে ভিক্ষা দেওয়া হচ্ছে সম্প্রদান কারকের দ্বিতীয় অথবা চতুর্থ বিভক্তি। এবার আমরা অপাদান কারক জানি। দেখো, যা থেকে কিছু বিচ্যুত গৃহীত, যা বিরত আরম্ভ দূরীভূত এবং রক্ষিত হয়, এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। তাহলে অপাদান কারক মনে রাখা খুব সহজ। যেমন দেখো, বাবাকে বড্ড ভয় পায়, সংজ্ঞার মধ্যেই ছিল যা দেখে কেউ ভীত হয়। তাহলে আমরা কি এখানে লেখা আছে বাবাকে বড্ড ভয় পায়, এখানে ভয়ের কথা লেখা আছে, তাহলে এটা হবে অপাদান কারক। এখন বাবাকে কারক আমরা জানলাম, অপাদান কারক বিভক্তি কোনটি, কে আছে, বাবার সাথে কে যোগ করায় এখানে এটা দ্বিতীয় বিভক্তি হবে, অথবা বলা হবে কি চতুর্থ বিভক্তি। তাহলে এটা অপাদান কারকের দ্বিতীয় বিভক্তি অথবা চতুর্থ বিভক্তির উদাহরণ। ঠিক তেমনি দুধ থেকে দই হয়, দুধ থেকে আমরা কি পাই, দই পাই। তাহলে এটা কি গৃহীত হয়েছে, তাই না? দুধ থেকে দই হয়, এটা অপাদান কারকে থেকে আছে। আমরা কি পড়েছিলাম যে হতে থেকে চেয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তির উদাহরণ। তাহলে এটা অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে, গৃহীত হয়েছে, তাই না? এবার চলে যায় অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। কাল বলতে বোঝায় সময়, কাল বলতে কি বোঝায়, দেখো কাল হচ্ছে সময়, এবং আধারকে বলা হয় স্থান। অর্থাৎ সময় এবং স্থান উল্লেখ থাকলে সেটি হবে কি অধিকরণ কারক। অধিকরণ কারক কিভাবে জানবো, যদি আমরা কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই, সেটাই হবে কি অধিকরণ কারক। যেমন এখানে লেখা আছে আমরা রোজ স্কুলে যাই, আমরা কখন স্কুলে যাই, রোজ মানে প্রতিদিনই যাই, উত্তর পেয়েছি রোজ, তাহলে এটা হবে অধিকরণ কারক। স্কুলে, স্কুল যোগ এ, স্কুল যোগ এ হবে কি স্কুলে, তাহলে মূল শব্দ স্কুল এবং এ হচ্ছে বিভক্তি, এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। এবার আরেকটি উদাহরণ দেখায়, প্রভাতে সূর্য উঠে। কখন সূর্য ওঠে, প্রভাতে, এখানে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাই না? তাহলে এটা হবে কি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। আরেকটা মজার বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে অধিকরণ কারকে বেশিরভাগ সময়ে কি হয়, সপ্তমী বিভক্তি হয়। যেমন দুইটা এক্সাম্পলই এখানে দেওয়া আছে, স্কুলে, প্রভাতে, দুইটার সাথে দেখো এ বিভক্তি যুগ আছে, প্রভাত যোগ এ, তাহলে এটা কি প্রভাতে, তাহলে অধিকরণ কারকে বেশিরভাগ ক্ষেত্রে কি সপ্তমী বিভক্তি বসবে। আশা করি আজকে কারক সম্পর্কে তোমরা বেশ ভালো একটি ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।